দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যখন মানব সভ্যতা নিজের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে কাঁপতেছিল, তখন বিশ্ব নেতারা উপলব্ধি করেছিলেন যদি আরও একটি বৈশ্বিক যুদ্ধ ঠেকাতে হয় তবে এমন একটি প্ল্যাটফর্ম দরকার যেখানে দুই দেশের দ্বন্দ্ব যুদ্ধক্ষেত্রে মীমাংসা হবে না, বরং আলোচনার টেবিলেই মীমাংসা হবে। সেই প্রেক্ষাপটেই 1945 সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। এর লক্ষ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, মানবাধিকার রক্ষা করা এবং উন্নয়নের সহযোগিতা জোরদার করা। কিন্তু প্রতিষ্ঠার প্রায় 8 দশক পরেও প্রশ্নটি থেকেই যায়, জাতিসংঘ আসলে কতটা ক্ষমতাশালী? এটি কি সত্যি বিশ্ব রাজনীতির চালিকা শক্তি, নাকি বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলোর ইচ্ছের প্রতিফলন মাত্র? জাতিসংঘের ক্ষমতা বোঝার জন্য প্রথমেই এর কাঠামো বুঝতে হয়। এর 6টি প্রধান অঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচার আদালত এবং সচিবালয়। সাধারণ পরিষদের সব সদস্য রাষ্ট্রের সমান ভোটাধিকার থাকলেও এর সিদ্ধান্ত অধিকাংশ ক্ষেত্রেই বাধ্যতামূলক নয়, অর্থাৎ এখানে নীতিগত অবস্থান নেওয়া যায়, আন্তর্জাতিক মতামত গঠন করা যায়, কিন্তু সরাসরি সামরিক বা অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করা যায় না। এই বাস্তবতা থেকেই বোঝা যায় জাতিসংঘের ক্ষমতা কাগজে কলমে যতটা বিস্তৃত, বাস্তবে ততটা বিস্তৃত নয়। জাতিসংঘের প্রকৃত শক্তি হলো কেন্দ্রীভূত নিরাপত্তা পরিষদে। এখানে 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে 5টি স্থায়ী সদস্য হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। ভোট ক্ষমতা ভোগ করে। এই ভোটেই জাতিসংঘের ক্ষমতার সবচেয়ে বড় সীমাবদ্ধতা এবং একই সঙ্গে বাস্তববাদী কাঠামোর প্রতিফলন। কোনো প্রস্তাব যদি এই 5 দেশের একজনও ভোট দেয় তবে তা কার্যকর হয় না। ফলে বড় শক্তিধর রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে জাতিসংঘ প্রায়শই অকার্যকর হয়ে পড়ে। উদাহরণস্বরূপ সিরিয়া ইস্যুতে রাশিয়ার ভোটে বা ফিলিস্তিন প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভোটে জাতিসংঘের কার্যকারিতাকে সীমিত করেছে। তবে এটাও সত্য যে জাতিসংঘ সম্পূর্ণ অসহায় নয়। কোরিয়ান যুদ্ধের সময় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে আন্তর্জাতিক জোট গঠিত হয়েছিল। উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েত মুক্ত করতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শান্তিরক্ষা মিশনের মাধ্যমে আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে নীল হেলমেট বাহিনী মোতায়েন করা হয়েছে। এসব মিশন অনেক সময় যুদ্ধবিরতি বজায় রাখতে, বেসামরিক নাগরিকদের রক্ষা করতে এবং রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়া সহায়তা করতে সক্ষম হয়েছে। তবে আবার রুয়ান্ডা গণহত্যা বা বসনিয়া সংকটের মতো ঘটনায় জাতিসংঘের ব্যর্থতাও স্পষ্ট। জাতিসংঘের ক্ষমতা শুধু সামরিক বা নিরাপত্তা ইস্যুতেই সীমাবদ্ধ নয়। মানবাধিকার, জলবায়ু পরিবর্তন কিংবা শরণার্থী সুরক্ষা অথবা খাদ্য নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য খাতেও এর বিস্তৃত প্রভাব রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী মোকাবেলায় নির্দেশনা দেয়, ইউনিসেফ শিশু অধিকার রক্ষায় কাজ করে এবং শরণার্থী বিষয়ক হাই কমিশন লক্ষ লক্ষ বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ায়। কোভিড-19 মহামারীর সময় বৈশ্বিক সমন্বয়ে জাতিসংঘ ব্যবস্থার গুরুত্ব নতুন করে সামনে আসে। যদিও টিকা বন্টনে বৈষম্য এবং রাষ্ট্রভিত্তিক স্বার্থের দ্বন্দ্ব জাতিসংঘের সীমাবদ্ধতাও প্রকাশ করে। অন্যদিকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্যারিস চুক্তির মতো বৈশ্বিক উদ্যোগ জাতিসংঘের ছাত্রছায়াতেই সম্ভব হয়েছে। যদিও চুক্তি বাস্তবায়নে বাধ্যতামূলক শাস্তিমূলক ব্যবস্থা নেই, তবুও আন্তর্জাতিক জনমত, কূটনৈতিক চাপ এবং নীতিগত সমন্বয়ের মাধ্যমে এটি রাষ্ট্রগুলোকে দায়বদ্ধতার পথে আনে। অর্থাৎ জাতিসংঘের ক্ষমতা অনেক সময় সরাসরি নয়, বরং কূটনৈতিক, প্রাতিষ্ঠানিক ও নৈতিক ভিত্তিতে হয়। জাতিসংঘের অর্থায়নও এর ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দিক। সদস্য রাষ্ট্রগুলোর চাঁদার উপর নির্ভরশীল হওয়ায় বড় অর্থদাতা দেশগুলোর প্রভাব এখানে স্পষ্ট। যদি কোনো বড় দেশ অর্থায়ন কমিয়ে দেয় বা প্রত্যাহার করে তাহলে জাতিসংঘের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। ফলে আর্থিক নির্ভরশীলতা ও রাজনৈতিক প্রভাবের সুযোগ তৈরি করে। আন্তর্জাতিক আইনের ক্ষেত্রেও জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করে এবং আন্তর্জাতিক আইন ব্যাখ্যা করে। যদিও এর রায় বাস্তবায়নের বাধ্য করার শক্তি সীমিত, তবুও এটি আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করে।
অনেক সময় রাষ্ট্রগুলো স্বেচ্ছায় রায় মেনে চলে, কারণ আন্তর্জাতিক মর্যাদা ও কূটনৈতিক সম্পর্ক তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই বলা যায় জাতিসংঘের ক্ষমতা হচ্ছে দ্বিমাত্রিক। একদিকে এটি একটি ফোরাম যেখানে আলোচনা, সমঝোতা ও নীতি নির্ধারণ হয়, অন্যদিকে এটি একটি কার্যকরী প্রতিষ্ঠান যেখানে শান্তি রক্ষা, মানবিক সহায়তা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়। কিন্তু এটি কোনো বিশ্ব সরকার নয়। এর নিজস্ব সেনাবাহিনীও নেই, নিজস্ব কর আরোপের ক্ষমতাও নেই এবং সার্বভৌমত্ব রাষ্ট্রের উপর পূর্ণ কর্তৃত্বও নেই। ফলে এর ক্ষমতা নির্ভর করে সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতার উপর। বর্তমান বহুমেরু বিশ্বে জাতিসংঘের ভূমিকা আরও জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, এসব ইস্যুতে জাতিসংঘ প্রায়ই বিভক্ত। কিন্তু একই সঙ্গে এটি একমাত্র বৈশ্বিক প্ল্যাটফর্ম যেখানে প্রায় সব দেশ একসাথে বসে আলোচনা করতে পারে। এই প্রতীকী ও প্রাতিষ্ঠানিক শক্তি জাতিসংঘের সবচেয়ে বড় সম্পদ। তবে সবশেষে বলা যায়, জাতিসংঘ সর্বশক্তিমান নয়, আবার সম্পূর্ণ দুর্বলও নয়। এটি এক ধরনের সমন্বয়কারী শক্তি যার কার্যকারিতা মূলত নির্ভর করে বৈশ্বিক শক্তির ভারসাম্যে, কূটনৈতিক বাস্তবতায় এবং আন্তর্জাতিক জনমতের উপর। জাতিসংঘের ক্ষমতা বন্দুকের নলের শক্তি নয়, বরং এটি আলোচনার টেবিল, নৈতিক চাপ, আন্তর্জাতিক আইন ও মানবিক সহায়তার শক্তি। বিশ্ব রাজনীতির কঠিন বাস্তবতায় এই শক্তি অনেক সময় সীমিত, কিন্তু একে সম্পূর্ণ অস্বীকার করারও উপায় নেই, কারণ বিকল্প কোনো বৈশ্বিক কাঠামো এখনো গড়ে ওঠেনি যা একই মাত্রার সর্বজনীন অংশগ্রহণ নিশ্চিত করতে পারে। অতএব জাতিসংঘের ক্ষমতা প্রশ্নটি সাদা কালো নয়, এটি শক্তি ও সীমাবদ্ধতার মিশ্র বাস্তবতা যেখানে আশা ও হতাশা পাশাপাশি চলে। তবুও বিশ্ব যদি আরও একটি বৈশ্বিক সংঘাত এড়াতে চায়, মানবাধিকার রক্ষা করতে চায় বা জলবায়ু সংকট মোকাবেলা করতে চায়, তবে জাতিসংঘের মতো একটি প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অস্বীকার করা কঠিন।